সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টেলিভিশন আলোচনার মঞ্চে যখন ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবিরের আগমন ঘটে তখন যেন এক বিদ্যুৎ চমকের সৃষ্টি হয়। সম্প্রতি তিনি মুজিব ইস্যুতে যমুনা টিভিতে একদম ফাটিয়ে দিয়েছেন। এক প্রকার কাঁদিয়ে ছেড়েছেন উপস্থাপিকা নিকোলকে। তার তীক্ষ্ণ বুদ্ধি, আবেগপ্রবণ ও নির্ভীক কণ্ঠস্বর মুহূর্তে দর্শকদের মনোযোগ কেড়ে নেয়। তিনি একাধারে একজন তুখোড় আলোচক এবং সমাজের প্রতি দায়বদ্ধ এক আইনজীবী, যার আইনি প্রজ্ঞা ও নৈতিক দৃঢ়তা তার প্রতিটি কথায় ফুটে ওঠে। তবে তার এই পরিচিতি কেবল টিভি পর্দায় সীমাবদ্ধ নয়। আদালতের কাঠগড়া থেকে শুরু করে সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে তার যুদ্ধ চলে অবিরাম। আমরা জানি তিনি একজন জামাতপন্থী আইনজীবী, তবে তিনি একাই নন। জামায়াতের আরও এমন অনেক তুখোড় বক্তা আছেন, তাদের নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মারদিয়া মমতাজ। বাংলাদেশের টেলিভিশন, ফেসবুক এবং ইউটিউবের আলোচনা অনুষ্ঠানে আজকাল একই পরিচিত মুখগুলো বারবার দেখা যায়। এই প্ল্যাটফর্মগুলোতে জামায়াত ইসলামীর বিরুদ্ধে সত্য মিথ্যার মিশেলে তথ্য সন্ত্রাসের এক ভয়াবহ খেলা চলে। এই একপেশে তথ্য সন্ত্রাসের যুগে এক নতুন এবং শক্তিশালী কণ্ঠস্বর আবির্ভূত হয়েছে, যিনি বামপন্থীদের জন্য হয়ে উঠেছেন মূর্তমান আতঙ্ক। তিনি মারদিয়া মমতাজ। তার অদম্য সাহস, প্রখর মেধা আর যুক্তিনির্ভর বাচনভঙ্গিতে তিনি রাতারাতি দেশজুড়ে দর্শকদের মুগ্ধ করেছেন। ফেসবুক ও ইউটিউবে তার প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শোনা হচ্ছে, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। টকশোতে মারদিয়া মমতাজের উপস্থিতি এক ভিন্ন মাত্রা যোগ করেছে। তিনি অন্যদের মতো উত্তেজিত বা অপ্রাসঙ্গিক কথা বলেন না, বরং অত্যন্ত মার্জিত ও ভদ্রভাবে নিজের বক্তব্য তুলে ধরেন। অল্প কথায় প্রতিপক্ষকে যুক্তি দিয়ে ঘায়েল করার ক্ষেত্রে তিনি অসাধারণ পারদর্শী। জটিল বিষয়গুলোকে অত্যন্ত সহজবোধ্য করে উপস্থাপন করার তার ক্ষমতা এতটাই অসামান্য যে এমনকি তার ঘোরতর শত্রুরাও তার যুক্তি মেনে নিতে বাধ্য হন। তিনি একাই বিএনপি এবং সুশীল সমাজের শত শত টকশোজীবীর বিরুদ্ধে জামায়াতের পক্ষে লড়াই করে যাচ্ছেন। তার এই একক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে জামায়াতের উচিত তাদের নারী কর্মীদের মধ্য থেকে যারা বিতর্ক ও যুক্তিতর্কে পারদর্শী তাদের খুঁজে বের করে প্রশিক্ষণের ব্যবস্থা করা। প্রয়োজনে মারদিয়া মমতাজ নিজেই এই প্রশিক্ষণের দায়িত্ব নিতে পারেন, কারণ আগামী দিনের এই লড়াই শুধু মাঠে নয়, ডিজিটাল পর্দায়ও সমানভাবে গুরুত্বপূর্ণ। মারদিয়া মমতাজের মতো আরও অসংখ্য কণ্ঠস্বরকে যুক্তির আলোয় আলোকিত করে টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমে নিয়ে আসা উচিত। তার মতো ব্যক্তিত্বরা কেবল একটি নির্দিষ্ট দলের হয়ে নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। তার আগামী দিনের সকল প্রচেষ্টার জন্য রইল আন্তরিক শুভকামনা। মারদিয়া মমতাজের পরিমিত পোশাক দেখে কেউ কেউ তাকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মনে করতে পারেন, কিন্তু তার শিক্ষাজীবন সমাজের মূলধারার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেটেছে। তিনি ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সফলতার সাথে এসএসসি ও এইচএসসি পাশ করেছেন। এরপর দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট থেকে মাস্টার্স সম্পন্ন করে নিজের মেধার দ্যুতি ছড়িয়েছেন। ডক্টর মির্জা গালিব। জামায়াত শিবিরের একজন সুবক্তা হিসেবে মির্জা গালিবকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। সেই বহু বছর আগেই তিনি ঢাবিতে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন। এখন বিদেশে থাকলেও বাংলাদেশের টেলিভিশন টকশোগুলোতে তাকে নিয়মিত দেখা যায়। কেবল দেখাই যায় না, তিনি বামপন্থী নেতা নেত্রী, এমনকি কখনো কখনো উপস্থাপক উপস্থাপিকাদেরও শায়েস্তা করেন। ডক্টর মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের একজন সাবেক কৃতি শিক্ষার্থী। শিক্ষা জীবনে তিনি তার নিজ বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছিলেন। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু রাজনৈতিক বিবেচনার কারণে সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তিনি নিযুক্ত হতে পারেননি। দেশের বাহিরে গিয়ে উচ্চশিক্ষা অর্জনের সিদ্ধান্ত নেন ডক্টর গালিব। তিনি ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি সম্পন্ন করার পর তিনি দেশে ফিরে আসেননি। 2018 সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বর্তমানে সেখানে কর্মরত আছেন। ডক্টর মির্জা গালিবের আলোচনার অন্যতম প্রধান কারণ হল তার ছাত্র রাজনীতির অতীত। তিনি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ছাত্র শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে তার দেওয়া বক্তৃতাগুলো অনেককে আকৃষ্ট করেছে।
এবং তার দুর্দান্ত স্পিকিং স্কিল বা চমৎকার বাচনভঙ্গির জন্য তিনি পরিচিত। অ্যাডভোকেট শিশির মনির। বাংলাদেশের আইন অঙ্গনে অ্যাডভোকেট শিশির মনির একটি সুপরিচিত নাম, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দেশব্যাপী মানুষের আস্থা অর্জন করেছেন। এসবের পাশাপাশি তিনি টেলিভিশন টকশোতেও কম যান না। দারুণ দারুণ সব যুক্তি দিয়ে প্রতিপক্ষকে কাবু করতে ওস্তাদ তিনি। টেলিভিশন টকশো ও আইন অঙ্গনের পাশাপাশি শিশির মনিরের কর্মপরিধি নিজ এলাকার উন্নয়নেও বিস্তৃত। সুনামগঞ্জ ২ আসনের দিরাই ও সাল্লা উপজেলায় গ্রামীণ সড়ক নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, পারিবারিক বিরোধ মীমাংসা এবং খেলাধুলা আয়োজনের মতো সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। রাজনীতির সঙ্গে শিশির মনিরের সম্পর্ক নতুন নয়। ছাত্র জীবনেও তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনার সময় তিনি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে স্বল্প সময়ের জন্য সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। আবু হেনা রাজ্জাকী। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা রাজ্জাকী সম্প্রতি তার ধারালো যুক্তি ও নির্ভীক মন্তব্যের জন্য গণমাধ্যমের লাইমলাইটে উঠে এসেছেন। বিভিন্ন টকশো এবং ইউটিউব চ্যানেলে তার উপস্থিতি এবং বিশ্লেষণমূলক মন্তব্য নিয়মিতভাবে আলোচনার জন্ম দিচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে তাকে আরও বেশি সংখ্যক টিভি চ্যানেলের টকশোতে দেখা যাচ্ছে। আর এই সময় তাকে জামায়াতকে নানানভাবে ডিফেন্ড করে কথা বলতে শোনা যাচ্ছে। তার মানে তিনিও ধীরে ধীরে জামাতপন্থী হয়ে যাচ্ছেন। অনেক বিশ্লেষক মনে করেন আবু হেনা রাজ্জাকীর মতো সমালোচক বা রাজনৈতিক বিশ্লেষকদের সবসময় লাইমলাইটে থাকা উচিত। বিশেষ করে পূর্বের ১৫ বছরের স্বৈরাচারী শাসন থেকে শিক্ষা নিয়ে এ ধরনের বিশ্লেষকদের সরকারের কাজের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা রক্ষা করা পরবর্তী সরকারের দায়িত্ব হওয়া উচিত বলে অনেকেই মত প্রকাশ করেন। পরিশেষে ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবিরের পরিচয় জানিয়ে রাখি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি 3X চেম্বারস নামক একটি আইনি ফার্মের হেড অব চেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন, যা ঢাকাতে অবস্থিত। তার ফার্ম উচ্চ আদালতের মামলা, কর্পোরেট আইন, প্রকল্প ভিত্তিক আর্থিক লেনদেন এবং মধ্যস্থতা সংক্রান্ত আইনি কাজ পরিচালনা করে। তার কর্মপরিধি তাকে আন্তর্জাতিক আইন, বাণিজ্য আইন ও বিনিয়োগ আইনে বিশেষ দক্ষতা অর্জনে সাহায্য করেছে। শাহরিয়ার কবিরের শিক্ষাজীবনও বেশ সমৃদ্ধ। তিনি যুক্তরাজ্যের গ্রেস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। এছাড়া ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে LLM এবং হারাসফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে LLB সম্পন্ন করেছেন। এই বিস্তৃত জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা তাকে আধুনিক আইনি পদ্ধতি, গবেষণা এবং প্রায়োগিক দক্ষতার সঙ্গে যুক্ত করেছে। একসময় সেভাবে সক্রিয় হতে না পারলেও বর্তমানে ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির তার কাজ স্বাধীনভাবে উপভোগ করছেন। তার নির্ভীক আলোচনা এবং বিভিন্ন দলের প্রতি প্রশ্নবিদ্ধ করার ক্ষমতা তাকে দেশের রাজনৈতিক আলোচনার এক গুরুত্বপূর্ণ বিশ্লেষকে পরিণত করেছে। তার আইনি ও রাজনৈতিক বিশ্লেষণ অনেকের কাছেই কর্পোরেট আইন বিশেষজ্ঞ হিসেবেও তাকে পরিচিত করেছে। তার এই পরিচিতি পাওয়াটা অস্বাভাবিক নয়, কারণ তার ঝাঁঝালো বক্তব্য এবং বাস্তব অভিজ্ঞতা তাকে আইনি ও রাজনৈতিক অঙ্গনে এক প্রভাবশালী কণ্ঠস্বরে পরিণত করেছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটিতে আলোচিত এই 5 জনের বাহিরে জামায়াতের বক্তা হিসেবে আপনারা আর কাকে পছন্দ করেন? কমেন্টে জানাতে পারেন যে কারো নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।